আমরা যদি ইংরেজি পারফেক্টলি শিখতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ পারফেক্টলি উই হ্যাভ টু নো দ্য ইউজ অফ মডাল। আমাদের মডালের ব্যবহার জানতে হবে। কেন? টেন্সের পরেই মডালের স্থান। আমরা সকল কথা আমরা টেন্স দিয়ে বলতে পারি না, যে কথাগুলো আমরা টেন্স দিয়ে বলতে পারবো না সেগুলো মডাল দিয়ে বলতে হয়। যেমন যদি একটা উদাহরণ বলি, আমাদের গাছ কাটা উচিত নয়, কি বললাম? এই যে বাংলা বাক্যের শেষে উচিত কথাটা আছে, তাই না? বলেন তো কোন টেন্সে উচিত কথাটা ছিল? এটা কেন বললাম? কারণ ইফ ইউ ওয়ান্ট টু ট্রান্সলেট এ বেঙ্গলি সেন্টেন্স ইনটু ইংলিশ, আমরা যদি কোনো বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে রূপান্তর করতে যাই, কথা বুঝছো? এট ফার্স্ট উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ফাইনাইট ভার্ব অফ দ্য সেন্টেন্স। প্রথমে আমাদের সমাপিকা ক্রিয়াটা কি করতে হবে? ওই বাক্যের বের করতে হবে। ফাইনাইট ভার্ব মিন্স সমাপিকা ক্রিয়া, কথা বুঝছো? সমাপিকা ক্রিয়া বাংলা বাক্যের শেষে থাকে। কোথায় থাকে? ফাইনাইট ভার্ব রিমেইনস এট দ্য লাস্ট পার্ট অফ এ বেঙ্গলি সেন্টেন্স, এটা বাংলা বাক্যের শেষে থাকে। Seeing the finite ভার্বটা দেখার পরে we have to identify the structure of the sentence। আমাদের সেন্টেন্সটা স্ট্রাকচারটা কি করতে হয়? অনুসরণ করতে হয়। এখন বাংলা বাক্যে সে উচিত থাকে, উচিত তো কোনো টেন্সে চিনি ওর উপায় ছিল না। এমন আমি যদি বলি আমাকে ভাত খাইতেই হবে, কি বললাম? বলেন তো খাইতেই হবে কথাটা কোন টেন্সে ছিল? কোনো টেন্সেই ছিল না। তার মানে এটা মডালে চলে গেছে। তার মানে হচ্ছে টেন্সের পরে মডালের স্থান। কথা বুঝছো? যে স্টুডেন্ট মডাল ভার্ব সম্পর্কে মানে ধারণা রাখে না, তা আসলে তার ইংরেজি শেখার যে কিছু মানে শেখার যে একটা জিনিস রয়েছে ওটা থেকে অনেক পিছনে এসে। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা আজকে মডালের ব্যবহারগুলোর A to Z ব্যবহার এই ক্লাসটাতে শিখবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে লক্ষ্য করো, আজ এই যে মডাল অক্সিলারি ভার্ব, কোন ভার্ব? মডাল অক্সিলারি ভার্ব, মডাল হেল্পিং ভার্ব, কথা বুঝছো? আচ্ছা, মডাল অক্সিলারি ভার্বগুলো শুধুমাত্র হেল্পিং ভার্ব হিসেবে কি হতে পারে? বাক্যের মধ্যে ব্যবহার হতে পারে। এদের একটা স্ট্রাকচার আছে। মডাল অক্সিলারি ভার্বে কি আছে? একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচার তিনটা আছে। আমি একটা স্ট্রাকচার দিয়ে তোমাদেরকে আজকে প্র্যাকটিস করাবো। এই যে একটা হচ্ছে সাবজেক্ট থাকবে, কি থাকবে? সাবজেক্ট থাকবে। এরপরে মডাল ভার্ব থাকবে, কি থাকবে? মডাল ভার্ব থাকবে। এরপরে ট্রানজিটিভ ভার্ব থাকতে পারে, ইনট্রানজিটিভ ভার্বও থাকতে পারে। ট্রানজিটিভ ভার্ব মানে বুঝো তো, যে ভার্বের অবজেক্ট থাকবে। এখানে ট্রানজিটিভ ভার্বও থাকতে পারে, আর কি থাকতে পারে? ইনট্রানজিটিভ ভার্বও থাকতে পারে। আমরা ইনটিভি লিখলাম সম্পর্কে। এরপরে অবজেক্ট কিংবা এক্সটেনশন, অবজেক্ট কিংবা কি থাকবে? এক্সটেনশন থাকবে। ট্রানজিটিভ ভার্ব হলে অবজেক্ট থাকবে, ইনট্রানজিটিভ ভার্ব হলে অবজেক্ট থাকবে না। আরেকটা মডালের স্ট্রাকচার পড়া যায়, একটা হচ্ছে সাবজেক্ট, তারপর কি মডাল, তারপর কি মডাল। এরপরে আমরা বি, কি বি, এরপরে বি এর পরে আমরা একটা নাউন ব্যবহার করতে পারবো কিংবা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবো। আচ্ছা, এই যে যখন আমরা এই যে মডালের পরে আমরা যখন ভাব ব্যবহার করব, কি করব? ভাব ব্যবহার করব। তো এই ভাবটা হবে V1, কি হবে? V1। মডালের পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করি। কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম ইউজ করি। কথা কি বুঝছো? আচ্ছা, এবার লক্ষ্য করে প্রথম যে আমি মডাল ভাবটা লিখছি, কি লিখছি? প্রথম মডাল ভাবটা লিখছি। দেখেন আমি এক নাম্বার লিখছি, যে এক নাম্বার হচ্ছে টু বি ভাব প্লাস টু। টু বি ভাব প্লাস টু মানে কি বুঝো? M2 R2, বলো M2 R2 is to was to were to, ঠিক আছে? যখন একটি বাক্যে M2 R2 is to was to were to থাকবে, কথা কি বুঝছো? তখন বাংলা অর্থ দাঁড়াবে ক্রিয়া প্লাস তে হয় অথবা তে হয়েছিল। কি কথা কি বুঝছো? যেমন একটা জিনিস লক্ষ্য করো, যেমন আমি যদি বলি আমাকে ভাত রান্না করতে হয়, কি বললাম? তাহলে ইংরেজি কি হবে? আই এম টু কুক রাইস। আমি যদি বলি তোমাকে ভাত রান্না করতে হয়, ইউ আর টু কুক রাইস। সবাই বলো। আমি যদি বলি তাকে ভাত রান্না করতে হয়, হি ইজ টু কুক রাইস। মানে সাবজেক্ট বা কর্তাকে কোনো কাজ করতে হয় কিংবা হয়েছিল, সেক্ষেত্রে এম টু আর টু ইউজ টু ব্যবহার করতে হবে। কথা কি বুঝছো? এখন যদি বলে আমাকে স্কুলে যেতে হয়, ইংরেজি কি হবে? আই এম টু গো টু স্কুল। যদি বলি তোমাকে স্কুলে যেতে হয়, ইউ আর টু গো টু স্কুল। তাকে স্কুলে যেতে হয়, হি ইজ টু গো টু স্কুল। এখন আমি যদি বলি ওয়াজ টু, ওয়াজ টু মানে কি? ওয়াজ টু মানে তে হয়েছিল। কি হয়েছিল? তে হয়েছিল, তে হয়েছিল। মানে কি আমাকে ভাত রান্না করতেই হয়েছিল। ইংরেজি কি হবে? আই ওয়াজ টু কুক রাইস। তোমাকে ভাত রান্না করতে হয়েছিল, ইউ ওয়ার টু কুক রাইস। তাকে ভাত রান্না করতে হয়েছিল, হি ওয়াজ টু কুক রাইস। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, আমিটা আমাকে হয়ে যাচ্ছে, তুমিটা তোমাকে হয়ে যাচ্ছে, হিটা
তাকে হয়ে যাচ্ছে, অর্থাৎ সাবজেক্টের অর্থটা অবজেক্ট অনুসারে কি করতে হচ্ছে, অর্থ প্রকাশ করতে হচ্ছে। এখন বলেন তো আমাকে পড়তে হয় ইংরেজি কি হবে? আই এম টু রিড। তোমাকে পড়তে হয় ইউ আর টু রিড। তাকে পড়তে হয় হি ইজ টু রিড। এখন বলেন আমাকে একটি ছবি আঁকতে হয় ইংরেজি কি হবে? আই এম টু ড্র এ পিকচার। তোমাকে একটি ছবি আঁকতে হয়, তাকে একটি ছবি আঁকতে হয়, এরকম করে। বুঝতে পেরেছো? তার মানে কোনো বাংলা বাক্যের শেষে যদি তে হয় অথবা তে হয়েছিল তাকে, তাহলে সাবজেক্টের পরে এম টু আর টু ইজ টু কি করতে হবে? ইউজ করতে হবে। কি কথা কি বুঝো না বুঝো নাই? এইবার পরেরটাতে আসেন। আমরা দেখো এই যে এটা হ্যাভ টু হ্যাভ ভার্ব প্লাস টু মানে কি বুঝো? আমরা কোনটা পড়তেছি এবার? টু হ্যাভ ভার্ব প্লাস টু মানে ক্রিয়া প্লাস তেই হবে অথবা তেই হয়েছিল। সাবজেক্ট বা কর্তাকে কোনো কাজ করতেই হবে। কি বললাম? সাবজেক্ট বা কর্তাকে কোনো কাজ করতেই হবে, এরূপ বাধ্যবাধকতামূলক কাজে হ্যাভ টু হ্যাজ টু ইউজ করতে হয়। কথা কি বুঝছো? যেমন ধরে নাও যে তুমি বললা যে মাই এক্সাম প্রিপারেশন ইজ নট গুড এট অল, আমার পরীক্ষার প্রস্তুতি মোটেই ভালো নয়। সো আই হ্যাভ টু রিড অ্যাটেন্টিভলি টু পাস ইন দা এক্সাম। সুতরাং আমাকে পরীক্ষায় পাস করার জন্য মনোযোগ সহকারে পড়তেই হবে, বাধ্যতামূলক। কথা কি বুঝছো? এখন যদি বলো আমাকে বইটি কিনতেই হবে ইংরেজি কি হবে বলো? আই হ্যাভ টু বাই দা বুক। তোমাকে বইটি কিনতেই হবে। তুমি বলতেছো না কিন্তু, মার খাবা কিন্তু। ইউ হ্যাভ টু বাই দা বুক। তাকে বইটি কিনতেই হবে। হি হ্যাজ টু বাই দা বুক। আচ্ছা আমি যদি বলি আমাদেরকে সৎ হতেই হবে, উই হ্যাভ টু বি অনেস্ট। তোমাকে সৎ হতেই হবে, তাকে সৎ হতেই হবে, হি হ্যাজ টু বি অনেস্ট। কি এরকম করে সাবজেক্ট বা কর্তাকে কোনো কাজ করতেই হবে, সেক্ষেত্রে কি হবে? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? এখন বলেন আমাকে ভাত রান্না করতেই হবে। আই হ্যাভ টু কুক রাইস। তোমাকে ভাত রান্না করতেই হবে, তাকে ভাত রান্না করতেই হবে। কি বুঝা গেছে বিষয়টা? এরপরে আসেন আমরা এটা পড়ি। ক্যান মানে কি? পারা। ক্যান মানে কি? পারা। এটা এবিলিটি অর্থে ব্যবহার হয়, সামর্থ্য অর্থে ব্যবহার হয়। আর যখন বাক্যে ব্যবহার হবে পারি, পারো, পারে হয়ে যাবে। যেমন আমি কাজটি করতে পারি। কি করতে পারি? গত ক্লাসে শিখেছিলাম না? আই ক্যান ডু দা ওয়ার্ক। তুমি কাজটি করতে পারো, সে কাজটি করতে পারে। আর যদি আমি কাজটি করতে পারি না, আই ক্যান নট ডু দা ওয়ার্ক। তুমি কাজটি করতে পারো না, সে কাজটি করতে পারে না। আর যদি এটা পাস্ট হয়ে যায়, 5 নাম্বারটাতে আসেন। ক্যানের পাস্ট রূপ কিংবা অপর রূপ বলতে পারো। অপর রূপ কিংবা পাস্ট রূপ হচ্ছে কুড। যখন ক্যানের পাস্ট রূপ কুড হয়ে যাবে তখন ক্রিয়াটার সাথে তাম, পারতাম, পারতে, পারতো অর্থ দাঁড়াবে। যেমন আমি কাজটি করতে পারতাম, ইংরেজি কি হবে? আই কুড ডু দা ওয়ার্ক। তুমি কাজটি করতে পারতে, সে কাজটি করতে পারতো। আচ্ছা আমি যদি বলি আমি ছবি আঁকতে পারতাম, আই কুড ড্র দা পিকচার। তুমি ছবি আঁকতে পারতে, সে ছবিটি আঁকতে পারতো। এরকম করে। কি কথা কি বুঝছো? এরপরে আমি গত ক্লাসে একটা ইনফরমেশন দিয়েছিলাম, যদি কুডের পরে নট হয় তখন হয়ে যাবে পারিনি, পারনি, পারেনি। বলো আমি স্কুলে যেতে পারিনি, ইংরেজি কি হবে? আই কুড নট গো টু স্কুল। তুমি স্কুলে যেতে পারোনি, সে স্কুলে যেতে পারেনি। বলেন আমি ভাত রান্না করতে পারিনি, তুমি ভাত রান্না করতে পারোনি, সে ভাত রান্না করতে পারেনি। কি বোঝা গেছে? এবার আসেন আমরা মেয়ের ব্যবহার শিখি। ক্যান মানে যেমন পারা, মেয়ে মানেও ঠিক পারা। ঠিক একই অর্থ কিনা দেখো তো, পার্থক্য আছে কি? নাই। কিন্তু ক্যান ব্যবহার হয় এবিলিটিতে, মেয়ে ব্যবহার হয় পসিবিলিটিতে। কথা কি বুঝছো? আচ্ছা আমি যদি বলি আজ বৃষ্টি হতে পারে, কি বললাম? আজ বৃষ্টি হতে পারে। বলেন তো এটা সক্ষমতা না সম্ভাবনা? তাহলে ইট মে রেইন টুডে। কথা কি বুঝছো? তোমাদের একটা বান্ধবী বা বন্ধু আসেনি, আমি কি বললাম সে কি আসবে? তুমি যদি বলো হি মে কাম বা সি মে কাম, মানে সে আসতেও পারে। একটা স্টুডেন্ট বাইরে আছে, সে যদি আসে তাকে বলতে হবে মে আই কাম ইন স্যার। কেন? সম্ভাবনা আছে আমি তাকে ঢুকতে দিতেও পারি, না দিতেও পারি। কিন্তু তোমাদের মধ্যে বন্ধুদের মধ্যে একজন রুমে আসতে চাচ্ছে, আমি শিক্ষক নাই,
ছাত্ররা আছে, তখন তাকে বলতে হবে ক্যান আই কাম ইন ফ্রেন্ড। কেন বন্ধুরা আমি আমি আসতে পারি, কারণ বন্ধুদের সবার ক্ষমতা সমান, তাই না? সবার ক্ষমতা সমান হলে এবিলিটি আছে, তার মানে হচ্ছে সেক্ষেত্রে ক্যান ব্যবহার করা যাবে। আর যেখানে পসিবিলিটি আছে সেখানে মে ব্যবহার করতে হবে। কথা বলছো? এখন বলেন আমি কাজটি করতেও পারি, ইংরেজি কি হবে? আই মে ডু দা ওয়ার্ক। তুমি কাজটি করতেও পারো, সে কাজটি করতেও পারে। কি বুঝা গেছে বিষয়টা? বুঝা গেছে সবারে? আচ্ছা, এরপরে তাহলে এরপরে মাইট, মেয়ের অপর রূপ কি? মাইট। পাঁচ রূপ বললে ভুল হবে, মেয়ের অপর রূপ কি? মাইট। তাহলে ক্যানের অপর রূপ কি? কুড না? তাহলে পারতাম, যেমন আমি কাজটি করতেও পারতাম, তাহলে কি হবে? আই মাইট ডু দা ওয়ার্ক। তুমি কাজটি করতেও পারতে, সে কাজটি করতেও পারতো, এরকম করে। তাহলে কি বুঝা গেছে বিষয়টা? এরপরেটা লক্ষ্য করেন, শুড। শুড মানে কি বলেন? শুড আর অট টু মানে উচিত অর্থে, নৈতিকভাবে কোনো কাজ করা উচিত কিংবা উচিত নয়, সেক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? শুড ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? যেমন আমাদের গাছ কাটা উচিত নয়, বলেন তো এটা নৈতিকভাবে এই কাজটা করা উচিত কি না? তাহলে উই শুড নট কাট ট্রিজ। তোমার সময় নষ্ট করা উচিত নয়, ইউ শুড নট কাট ট্রিজ। তার মনে করো তার কাজটি করা উচিত নয়, হি শুড নট। না, উচিত কি বলে কি বললাম? তার কাজটি করা উচিত, হি শুড নট ডু দা ওয়ার্ক। ঠিক আছে? যেমন আমি যদি বলি যে নৈতিকভাবে কোনো কাজ, নৈতিকভাবে কোনো কাজ মানে কি? আমাদের বড়দের সম্মান করা উচিত, উচিত না? নৈতিকভাবে কাজটা করা উচিত না। তুমি যদি সম্মান না করো তোমাকে কেউ কিছু বলবে? তাহলে উই শুড রেসপেক্ট দা এল্ডার্স, মানে এটা নৈতিকভাবে কোনো কাজ করা উচিত কিংবা উচিত নয়, সেক্ষেত্রে শুড ব্যবহার করতে হবে। কথা কি বুঝছো? মানে এক্ষেত্রে শুড ব্যবহার করতে হবে। শুড মানে কি? নৈতিকভাবে কোনো কাজ করা উচিত কিংবা উচিত নয়, সেক্ষেত্রে কি ব্যবহার হবে? শুড ব্যবহার হবে। কি কথা কি বুঝছো? আমি যদি বলি আমাদের সমাজের নিয়মগুলো মেনে চলা উচিত, তাহলে উই শুড ফলো দা রুলস অফ সোসাইটি। বা অ্যাবাইড বাই মানে কি করা? মেনে চলা বা অনুসরণ করা। কি কথা কি বোঝা গেছে? আচ্ছা, এরপরে লক্ষ্য করেন, অট টু একই কথা, শুড আর অট টু একই কথা। এরপরে মাস্ট, যেমন একটু আগে পড়লাম না, হ্যাভ টু, হ্যাজ টু, সাবজেক্ট বা কর্তাকে করতেই হবে। ঠিক মাস্ট শব্দটা হচ্ছে অবশ্যই, অব্লিগেটরি মানে কি? বাধ্যবাধকতা, বাধ্যবাধকতা। এই যে এটা মানে সাবজেক্ট বা কর্তাকে আমাদের কোনো কাজ করতেই হবে, সেক্ষেত্রে বাধ্যবাধকতা না। যেমন আমাদের আইন মানতেই হবে, বলেন তো? যেমন আমাদের নামাজ পড়তে হবে, এটা ফরজ না? মাস শব্দটা হচ্ছে ফরজের মতো, মানে যে কাজটা করতেই হবে, না করলে শাস্তির বিধান আছে, সেক্ষেত্রে মাস্ট ইউজ করতে হবে। আর বাংলা বাক্যের শেষে কি থাকবে বলেন? এই যে ক্রিয়া প্লাস, এই যে ক্রিয়া প্লাস ব বে ব্যান থাকবে। কি থাকবে? ক্রিয়া প্লাস ব বে ব্যান। যেমন আমরা অবশ্যই আইন মানবো, ইংরেজি কি হবে বলেন? উই মাস্ট অবে দ্য ল। তোমরা অবশ্যই আইন মানবে, অবে দ্য ল। তারা অবশ্যই আইন মানবে, দে মাস্ট অবে দ্য ল। এইরকম করে। কথা কি বুঝছো? যেমন তুমি পরীক্ষার হলে যে তোমাকে লেখা থাকে তোমার ইউ মাস্ট ব্রিং দ্য অ্যাডমিট কার্ড উইথ ইউ, মানে কি তোমার সাথে তুমি অবশ্যই অ্যাডমিট কার্ডটা আনবে, আদারওয়াইজ ইউ উইল নট বি অ্যালাউড টু এন্টার দ্য হল রুম। কেন লেখা থাকে? এটা আনতেই হবে, এটা বাধ্যতামূলক। কথা কি বুঝছো? যে ক্ষেত্রে বাধ্যবাধকতা, সেক্ষেত্রে মাস্ট। কথা কি বুঝছো? আমরা অবশ্যই নামাজ পড়বো, ইংরেজি কি হবে? উই মাস্ট সে প্রেয়ার। এটা বাধ্যবাধকতা না? তুমি অবশ্যই নামাজ পড়বে, সে প্রেয়ার। আচ্ছা, সে অবশ্যই নামাজ পড়বে। এবার বলেন আমি অবশ্যই কাজটি করব প্র্যাকটিসের জন্য, আই মাস্ট ডু দা ওয়ার্ক। তুমি অবশ্যই কাজটি করবে, সে অবশ্যই কাজটি করবে। আরেকটা কথা বলে রাখি, এই মাস্টের পরে আমরা মানে প্রত্যেকটা মডেলের পরে আমরা চার ভাবে বলতে পারবো। কয় ভাবে? চার ভাবে বলতে পারবো। আমরা পরে আমরা ভিডিওটা শেষে আলোচনাটা করবো আর কি। চারটি ভাবে বলা যাবে। যেমন ফিউচার টেন্স আমরা চার ভাবে বলতে পারি না? একবার হচ্ছে আমি ঢাকা যাব, আমি ঢাকা যাইতে থাকবো, আমি ঢাকা গিয়ে থাকবো, আমি 1 ঘন্টা যাবো ঢাকা যাইতে থাকবো। ঠিক এরকম একটা মডেল দিয়েও চারটা বাক্য কি করা যাবে? তৈরি করা যাবে। এবার পরেরটাতে আসেন, মাস্ট মানে কি? তাহলে অবশ্যই। তাহলে অবশ্যই থাকবে, বাংলা বাক্যের শেষে থাকবে, যেমন আমি অবশ্যই যাব। কি ইংরেজি কি বলো তো? আই মাস্ট গো। তুমি অবশ্যই যাবে, সে অবশ্যই যাবে, এরকম করে। তাহলে ঠিক আছে, এরপরেরটা ব্যবহারটা দেখো, সেল অবলিক উইল। এটা কোন টেন্সে পাইছিলাম বলেন তো?
কোন টেন্সে পাইছিলাম? ফিউচার টেন্সে পাইছিলাম না? ফিউচার টেন্স ভার্বের কোনো ফিউচার ফর্ম নাই, মনে রাখবা। ভার্বের কি নাই? দেয়ার ইজ নো ফিউচার ফর্ম অফ ভার্ব। ভার্বের কোনো ফিউচার ফর্ম নাই, কিন্তু ফিউচার টেন্সটা কি করেছে? এই মডাল থেকে সেল উইথ ধার করে নিয়েছে। কি বললাম? সেল, এখন সেল কোথায় ব্যবহার করবে আর উইল কখন? মডার্ন গ্রামারে। কোন গ্রামারে? সব জায়গায় উইল ব্যবহার হয়। কি ব্যবহার হয়? উইল ব্যবহার হয়। আর সেল ব্যবহার হতো মানে হচ্ছে ট্র্যাডিশনাল গ্রামারে যখন আই আর উই থাকতো সাবজেক্ট। এখন তুমি ইচ্ছে করলে আই উই যা পারে তা হোক, সব ক্ষেত্রে উইল ব্যবহার করতে পারবে। আর বাংলা বাক্যের শেষে কি থাকবে? দেখো আমি কি লিখেছি, ফিউচার এক্সপ্রেশন, মানে কি ভবিষ্যৎ প্রকাশের জন্য আমরা কি ব্যবহার করি? সেল উইল ব্যবহার করি। আর ক্রিয়া শেষে থাকবে ব বে বেন। কি থাকবে? ব বে বেন। যেমন এটা আমরা ফিউচার টেন্স কখন ব্যবহার করি? যখন কোনো না হওয়া কাজ আমরা মনের মধ্যে প্রকাশ মানে চেপে ধরে না রাখতে পেরে কারো কাছে এক্সপ্রেস করে ফেলি, তখন আমরা ফিউচার টেন্সের কথা বলি। যেমন আগামীকাল আমার বয়স 20 বছর হবে, বলেন তো 20 বছর হয়েছে? হয়নি, কিন্তু মনের ভাব প্রকাশ মানে চেপে না ধরে রাখতে পারে কারো কাছে প্রকাশ করে ফেলেছো। বলেন তো আমি আগামীকাল ঢাকা যাবো, ইংরেজি কি হবে? আই উইল গো টু ঢাকা টুমরো। তুমি আগামীকাল ঢাকা যাবে, ইউ উইল গো টু ঢাকা টুমরো। সে আগামীকাল ঢাকা যাবে। এইরকম করে ভবিষ্যতের কাজ প্রকাশের জন্য বাংলা ক্রিয়া শেষে ব বে বেন থাকবে। বলেন তো তুমি জীবনে উন্নতি করবে, ইংরেজি কি হবে? ইউ উইল শাইন ইন লাইফ। তুমি জীবনে, সে জীবনে উন্নতি করবে। এবার প্র্যাকটিসের জন্য আমি কাজটি করব, ইংরেজি কি হবে? তুমি কাজটি করবে, সে কাজটি করবে। আমরা কিন্তু আবার চার ভাবে নেগেটিভও করতে পারি। আমি কাজটি করব না, আমি কি কাজটি করব, আমি কি কাজটি করব না, এভাবেও বলতে পারবো। ঠিক আছে, আমরা শেষে আলোচনা করতেছি। এবার পরেরটা আসে, কত নাম্বার? 10 নাম্বার। উইলের অপর রূপ উড। কি বললাম? উইলের অপর রূপ কি? উড। ইচ্ছা প্রকাশে ব্যবহার হয়। আর বাংলা ক্রিয়া শেষে কি থাকবে? তাম তে তেন। কি থাকবে? তাম তে তেন। আরো দেখো অনেক জায়গায় কিন্তু তাম তে তেন আছে। কথা কি বুঝছো? এখানেও আছে না পারতাম, এখানে পারতাম কথাটা দেখেন তাম তে তেন আছে। যেমন আমি যদি পাখি হতাম তাহলে আকাশে উঠতাম। ইচ্ছা কিনা বলেন তো? ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দা স্কাই। ইফ আই ওয়ার রিচ, যদি আমি ধনী হতাম তাহলে আমি গরিবদের সাহায্য করতাম। ইফ আই ওয়ার রিচ আই উড হেল্প দা পুর। কি কথা কি বোঝা গেছে? আচ্ছা, আমি যদি আবার শিশু হতাম তাহলে আমি খুব খুশি হতাম। ইচ্ছা না? ইফ আই ওয়ার এ চাইল্ড এগেইন আই উড বি ভেরি হ্যাপি। এরকম ক্ষেত্রে কি ব্যবহার হবে? উড ব্যবহার হবে। কি কথা কি বোঝা গেছে? উডের আরো বেশ কয়েকটা ব্যবহার আছে, তো আমি শুধু সিম্পল, যেহেতু আমরা ফার্স্ট টাইম শিখতেছি এবং জটিল দিলে হবে না। কথা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে উড কখন ব্যবহার হবে? ইচ্ছা প্রকাশে। বলেন তো আমি যদি বলি আমি তোমাকে সাহায্য করতাম, ইংরেজি কি হবে? আই উড হেল্প ইউ। তুমি আমাকে সাহায্য করতে, ইউ উড হেল্প মি। সে আমাকে সাহায্য করতো, হি উড হেল্প মি। এই ক্ষেত্রে তখন এখন প্র্যাকটিসের জন্য বলি আমি কাজটি করতাম, আই আই উড ডু দা ওয়ার্ক। তুমি কাজটি করতে, সে কাজটি করতো। তাহলে বোঝা গেছে? গুড। এবার আসেন 11 নাম্বার। ইউজ টু, অতীতের অভ্যস্তমূলক কাজ বর্তমানে যদি তোমরা উল্লেখ করতে চাও তাহলে ইউজ টু ব্যবহার করতে হবে। আর ক্রিয়ার সাথে কি থাকবে? তাম তে তেন। এখানেও তাম তে তেন। এখানে ইচ্ছা প্রকাশে, এখানে অতীতের অভ্যস্তমূলক কাজ বর্তমানে প্রকাশের জন্য কি ব্যবহার হবে? ইউজ টু ব্যবহার হবে। কি ব্যবহার হবে বলেন তো? আচ্ছা, এখন যদি বলা হয় আমি প্রতিদিন, কি বললাম? আমি প্রতিদিন স্কুলে যেতাম। মনে করো এখন যাও না, প্রাইমারি স্কুলের কথা বলছি ধরে নাও, তাহলে ইংরেজি কি হবে বলেন তো? আই ইউজ টু গো টু স্কুল এভরিডে। আচ্ছা, তুমি স্কুলে প্রতিদিন যাইতে না, ইউ ইউজ টু গো টু স্কুল এভরিডে। সে প্রতিদিন স্কুলে যাইতো এভরিডে। আমি প্রতিদিন ভাত রান্না করতাম, আই ইউজ টু কুক রাইস এভরিডে। তুমি প্রতিদিন ভাত রান্না করতে, সে প্রতিদিন ভাত রান্না করতো। তাহলে কি বোঝা গেছে? ইউজ টু বাংলা বাক্যের শেষে তাম তে তেন থাকবে। অতীতের অভ্যস্তমূলক কাজ বর্তমানে উল্লেখ। বলেন আমি প্রতিদিন নদীর ধারে বেড়াতে যাইতাম, ইংরেজি কি হবে? আই ইউজ টু গো ফর এ ওয়াক অন দা ব্যাংক অফ দা রিভার। কঠিন আর কি একটু শব্দটা। এরপরে দেখেন, তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, সময় কম। এরপরে আছে নিড টু। কি বললাম? নিড টু প্রয়োজন অর্থে ব্যবহার হবে। কি অর্থে? যেমন আমার একটি কলম কেনা প্রয়োজন, আই নিড টু বাই এ পেন। তোমার একটি কলম কেনা প্রয়োজন, তার একটি কলম কেনা প্রয়োজন। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা?
আচ্ছা, এরপরে দেখেন ডেয়ার টু, সাহস বা দৃঢ়তা অর্থে ব্যবহার হয়। কি বললাম? যেমন আমরা ঝুঁকি নিতে সাহস করি, ইংরেজি কি হবে? উই ডেয়ার টু টেক রিস্ক। তুমি ঝুঁকি নিতে সাহস করো, সে ঝুঁকি নিতে সাহস করে। এরকম করে তুমি এ কথা বলার সাহস কিভাবে পেলে? হাউ ডেয়ার ইউ সে দ্যাট। এই যে মডাল এর ক্ষেত্রে ব্যবহার করতে হয়, কথা বুঝছো? এখন বলেন তো, আমি কাজটি করতে সাহস করি, আই ডেয়ার টু ডু দ্য ওয়ার্ক। তুমি কাজটি করতে সাহস করো, সে কাজটি করতে সাহস করে। তাহলে বোঝা গেছে। এরপরে আছেন হেড বেটার। কি বললাম? হেড বেটার। 14 নাম্বার, হেড বেটার মানে কি? কোনো কাজ করাই ভালো, উপদেশ দেওয়া অর্থে ব্যবহার হবে। করাই ভালো কিংবা করাই ভালো ছিল, সেক্ষেত্রে কি ব্যবহার হবে? হেড বেটার ব্যবহার হবে। কথা কি বুঝছো? ধরে নাও যে একটা বই, মনে করো যে 50 পৃষ্ঠার একটা বই আছে, ওখানে তুমি বললা কি 50 পৃষ্ঠার বইটা আমি ফটোকপি করে নেবো। ফটোকপি বইটার দাম ধরে নাও 30 টাকা, ফটোকপি করতে পড়ে গেছে 25 টাকা। এখন বলেন তো, তুমি এক্ষেত্রে বলতে পারো না আমার বইটা কেনাই ভালো ছিল? ফটোকপি পড়া আর বই পড়া কি একই কথা? তাহলে এক্ষেত্রে ব্যবহার আই হ্যাড বেটার বাই দ্য বুক, আমার বইটা কেনাই ভালো, বা আমার বইটি কেনাই ভালো ছিল। উপদেশ দেওয়া অর্থে ব্যবহার হবে। ধরে নাও তোমার কয়দিন ধরে তুমি অসুস্থ, কি বললাম? অসুস্থ। এখন তুমি ডাক্তারের কাছে যাচ্ছ না, তোমার একটা বান্ধবীকে বলতেছো কি করা যায়, তুমি এখন বলতে পারো যে ইউ হ্যাড বেটার, বা সে এখন তোমাকে বলতে পারে ইউ হ্যাড বেটার কনসাল্ট উইথ দ্য ডক্টর, তোমার ডাক্তারের কাছে পরামর্শ করাই ভালো। কথা বুঝছো? এখন বলেন আমার কাজটি করাই ভালো, ইংরেজি কি হবে? আই হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। তোমার কাজটি করাই ভালো, তার কাজটি করাই ভালো, এইরকম ক্ষেত্রে। বা করাই ভালো ছিল, অতীত হলে করাই ভালো ছিল, বর্তমান হলে করাই ভালো। তাহলে মডালের ব্যবহার শিখলেন। এগুলো আমরা অ্যাক্টিভ আকারে পড়লাম, আবার মডালের পরে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম। আমরা কিন্তু এগুলো প্যাসিভও করতে পারি। কি করতে পারি? আগামী ক্লাসে আমরা মডাল দিয়ে কিভাবে প্যাসিভ করতে হয় এই বিষয়গুলো নিয়ে কি করব, আমরা আলোচনা করব। এগুলো দিয়ে তোমাদের প্রচুর বাক্য মানে বানাইতে হবে, নিজে নিজে প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি দেখবা যে এগুলো দিয়ে তুমি বাক্য গঠন করতে পারতেছো। ঠিক আছে? তো এগুলো বারবার প্র্যাকটিস করো, তোমরা যেভাবে বললাম এই কথাগুলো স্মরণ করার চেষ্টা করো। কথা কি বুঝছো? আর ভিডিওটা ছাড়িয়ে দিব, তোমরা ইয়াতে দেখতে পারো যাদের মনে হয় মোবাইল টোবাইল আছে। ঠিক আছে? আচ্ছা, ভালো থেকো।